প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের দিন যেটা পড়াচ্ছিলাম যে চক্রবৃদ্ধি সুদ পড়ানোর পরে আমরা সমহার বৃদ্ধি বা হ্রাস এই অংশটা আমরা সামান্য শুরু করেছিলাম। আমরা সেইখানে বলেছি, দেখো খুব সামান্য অংশই বলেছিলাম, তো সেইখান থেকে আমি আবার শুরু করছি যে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস। আমি একটা বৃদ্ধির কথা বলি, যদি সমহার বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি বৃদ্ধিটা সমহারে বৃদ্ধি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো বৃদ্ধিটার পরে একটা নির্দিষ্ট সংখ্যক একটা কোনো বিষয় বলে দিয়ে দেওয়া হলো, তারপর বলা হলো এইটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমহারে বৃদ্ধি পায়। তাহলে কয়েকটা পর্ব পরে সেই সংখ্যাটার পরিমাণটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই যে অধ্যায়টি হলো আমাদের যে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে আমাদের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করবার যে বিষয়টি, সেটির বাস্তব প্রয়োগ হলো আমাদের এই অধ্যায়টি হলো ওরই বাস্তব প্রয়োগ। তোমরা নিশ্চিত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছো যে প্রতি বছর সুদটা কিন্তু এক থাকে না। একটা নির্দিষ্ট হারে সুদ দিলে প্রতি বছর চক্রবৃদ্ধি প্রতি বছর বা প্রতি পর্বে সুদটা বেড়ে যায়। ঠিক সেই রকম কোনো একটা বিষয়ের যদি একটি সংখ্যা বলা থাকে, বলে যে প্রতি বছর, আমি কথার কথা বলছি, 10% হারে বৃদ্ধি পায়। 10% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে নির্দিষ্ট সংখ্যাটা প্রথম বছর 10% যা হলো, দ্বিতীয় বছরের জন্য সেটা আমরা সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেটা বলছিলাম, পরের বছরের জন্য সেটা আসল হয়ে যাবে এবং তার উপরে বৃদ্ধিটা পরের বছর আগের বছর থেকে একটু বাড়বে, এবার বাড়তে যাবে। তার মানে হুবহু সমূল চক্রবৃদ্ধির যে আমাদের ফর্মুলা, সেই ফর্মুলাটির বাস্তব প্রয়োগ হলো আমাদের এই সমহার বৃদ্ধি বা হ্রাস। সমহার বৃদ্ধি বা হ্রাস। এখন আমরা সমহার বৃদ্ধি তার সাথে সাথে আমরা একটা হ্রাস কথাটা ব্যবহার করছি। আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবসময় সুদের পরিমাণ নির্ণয় করছিলাম, সবসময় সুদ বেড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সমস্ত কিছুতে যে বৃদ্ধি পাবে, সমহারে বৃদ্ধি পাবে এমনটা হয় না। কিছু ক্ষেত্রে সমহারে হ্রাস হতে পারে। যেমন আমরা একটা নতুন মোটরসাইকেল কেনার কথা বলেছিলাম, যে একটা নতুন মোটরসাইকেল একটা দামে কেনা হলো, 80,000 টাকায় কেনা হলো, সেটা যত ব্যবহার করা হচ্ছে, সেটাকে ইউজ করা হচ্ছে, তত তার মানে দামটা পরপর কমে আসছে 10% হারে। তাহলে প্রথম বছরে 80,000 টাকায় 10% কমে যাওয়া মানে 8,000 টাকা কমে যাওয়া মানে 72,000 হয়ে যাবে। তারপরের বছর কিন্তু 10% কমা মানে 7,200 টাকা। তাহলে সমহারে বৃদ্ধির সাথে সাথে সমহার হ্রাসের ব্যাপারটাও কিন্তু বাস্তব ক্ষেত্রে আসছে। এই যে সমহার বৃদ্ধি বা হ্রাস, এই বিষয়টার ক্ষেত্রে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে টাইমের বিষয়টা কি দেওয়া আছে। এই ক্ষেত্রে টাইম তিনটে বিষয় হতে পারে। একটা হচ্ছে বর্তমান, আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এইটা হলো কয়েক বছর পর। আমি বলছি এটা n বছর পর। যদি 2 বছর বলা থাকে 2 বছর, যদি 3 বছর বলা থাকে 3 বছর, আর এইটা হলো 3 বছর আগে। এইখানে একটু আমাদের যে সমূল চক্রবৃদ্ধি বের করবার বিষয়টা ছিল, তার সাথে যদি আমরা মিলিয়ে নিই যে আজকে একটা টাকা জমা রাখলাম, মানে আসলটা রাখলাম, 2 বছর পরে আমার সমূল চক্রবৃদ্ধিটা কত,
তখন আমরা p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n এই সূত্রটি প্রয়োগ করছিলাম। p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n এই সূত্রটি প্রয়োগ করে আমরা বের করছিলাম সমূল চক্রবৃদ্ধিটা। আজকে টাকাটা জমা দিচ্ছি 2 বছর পর তুলি বা 3 বছর পরে তুলি, সেই ক্ষেত্রে সরাসরি এই কি হলো, আজকে যে আসল কি জমা দিচ্ছি সেইটি 1 প্লাস যে হারে সুদ দিচ্ছে r, আর যত বছর তুলছি সেটা হলো n। এইভাবে আমরা সরাসরি সূত্রটাতে মানগুলো বসিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করতে পারতাম। কিন্তু যদি কোথাও বলে দেওয়া থাকতো যে 3 বছর পর আমি এত টাকা ফেরত পাবো, তাহলে আমি আজকে কত টাকা জমা রেখেছি, সেই ক্ষেত্রে পি হলো আজকে যেটা জমা রেখেছি সেটা, যেটা আমি জানি না, আর হলো যে হারে সুদ দেওয়া হচ্ছে, এন হচ্ছে যত বছর পরে আমি টাকাটা ফেরত দিচ্ছি। তাহলে আর জানি, এন জানি, এইটা জানি না, কিন্তু সমহার বৃদ্ধির এই আমাদের যে সমূল চক্রবৃদ্ধি সেইটা কিন্তু আমরা জানি। ওইখানে একটা সমূল চক্রবৃদ্ধি সেটা আমরা জানি, সেটা 1000 টাকা 50,000 টাকা যাই হোক একটা সংখ্যা আমরা জানি। তাহলে পিটা অজানা আছে, পিটা অজানা আছে মানে আমরা পিটাকে পিটা একটা ধরে নেব, পিও ধরতে পারি বা এক্স ধরতে পারি। ধরে নিলেই এক্স এর মানটা এখানে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারব। তার মানে বর্তমানেরটা বলে দেওয়া নেই, কি বলে দেওয়া নেই, আসলটা বলে দেওয়া নেই, পরের সমূল চক্রবৃদ্ধিটা বলে দেওয়া আছে। এটা যদি হয় তাহলে আসলটা আমাকে ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এইখানে দেখো সেই একই বিষয়টা আমাদের এই সমহার বৃদ্ধি বা সমহার হ্রাসের ক্ষেত্রে ওই প্রয়োগটা আমরা করব কিভাবে। 3টে সময়ের কথা বলেছি, একটা 3 বছর আগে, একটা 3 বছর পরে, আর একটা বর্তমান। এই 3টে বিষয়, এই 3টে বিষয়ের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করব দুটো সময়ের উপরে সমস্যাটা হয়। দুটো সময়, যে 2 বছর পর কত ছিল, 2 বছর পর এত ছিল, বর্তমানে কত, বর্তমানে এত, তাহলে 2 বছর পর কত হবে, বা 2 বছর বা 3 বছর আগে এত ছিল, বর্তমানে কত হবে, বর্তমানে এত ছিল, এত রয়েছে, তাহলে 3 বছর আগে কত ছিল। কখন আমরা এক্স ধরব আর কখন সরাসরি করব, এই বিষয়টা মাথায় রাখার জন্য যেটা বুঝতে হবে যে দুটো সময়ের উপরে বিষয়টা সমস্যাটা তৈরি হয়। যে আমাদের অঙ্কের যে প্রবলেমগুলো দেওয়া হয় সেটা দুটো সময়ের মধ্যে, সেইখানে দেখব তুলনামূলকভাবে আমাদের পরবর্তী সময় কোনটা। যদি n বছর আগে আর বর্তমান দুটো সময়কে ধরা হয়, বর্তমানটা হচ্ছে পরবর্তী সময়, তার থেকে পিছনের সময় হচ্ছে এইটা। আবার এই দুটো সময়ের মধ্যে যদি ধরা হয়, পিছনের সময় হচ্ছে বর্তমানটা, 3 বছর পরটা হচ্ছে সামনের সময়। এই যে দুটো সময়ের মধ্যে সামনের সময়ের যদি ওই যে বিষয়টির উপরে সমস্যাটি দেওয়া হবে, সেই বিষয়টির একটি মান যদি সামনের সময়টা দেওয়া থাকলো তার তুলনায় পিছনের সময়টা বের করতে বলা হলো, এইটাতে মানটা দেওয়া রইল, এইটা বের করতে বলা হলো, 3 বছর পরে এত হবে, তাহলে বর্তমানে কত, তখন আমরা এক্স ধরবো। বর্তমানে এত, n বছর আগে কত, এক্স ধরবো। আর যদি ওই দুটো সময়ের মধ্যে তুলনায় পিছনেরটা বলে দেওয়া আছে আর সামনেরটা বের করতে হবে, পিছনেরটা বলে দেওয়া আছে এই দুটো সময়ের মধ্যে বর্তমানটা হচ্ছে তুলনায় পিছনে, তার থেকে সামনের সময় হচ্ছে 3 বছর পর, এইটি বলে দেওয়া আছে, বর্তমানটি বলা আছে, আমার 3 বছর পরে কত বের করতে হবে সরাসরি। তার মানে কি দেওয়া আছে, পি এর আর এর মান বসে সরাসরি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই বিষয়টি বুঝতে হবে যে আমাদের যে সময় দুটো দেওয়া আছে তার মধ্যে সে কোনটা আগে কোনটা পরে, কার মানটা দেওয়া আছে। তাহলে কোনটার ক্ষেত্রে সরাসরি সূত্রে আমরা 3টে মান বসাবো, আর কার ক্ষেত্রে আমরা পূর্ববর্তী সময়ে
যে মানটা সেটাকে x ধরে নিয়ে আমরা সমস্যাটা সমাধান করব, এই বিষয়টা দেখলেই পরিষ্কারভাবে বোঝা যাবে এবং আমরা যখন সমস্যার সমাধান করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি সমহার বৃদ্ধি বললাম, তার সাথে সাথে সমহার হ্রাস। আমরা সমহার বৃদ্ধি বা আমরা সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা পেয়েছিলাম ইনটু 1 + r/x হোল টু দি পাওয়ার n, এই r সব সময় পজিটিভ হয়, মানে পজিটিভ সুদ হয়, সব সময় সুদের পরিমাণটা বের করবার সময় আমরা r একটা পজিটিভ নাম্বার পেতে পারি। কিন্তু কোনো জিনিস যদি হ্রাস ঘটে তখন আমরা কি করব, যে এত পার্সেন্ট হ্রাস ঘটে, তখন আমাদের এই যে বিষয়টা বললাম এটা সমস্তটাই একই রকম, শুধুমাত্র এই জায়গাটাতে মাইনাস হতে হবে। বৃদ্ধি হলে এটা প্লাস হচ্ছিল, হ্রাস হলে এটা মাইনাস হবে, এই হলো ফার্ক। এই বিষয়গুলো মাথায় রাখলে এই অধ্যায়টি যে আর সহজ অধ্যায় ক্লাস 10 নেই। এবার আমরা চলে আসবো সরাসরি সমস্যায়, সব ধরনের সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করে দেখি। তাহলে আমরা একদম প্রথমের যে সমস্যাটি আছে সেইটিতেই চলে আসবো। পেজ নাম্বার হলো 117, তাতে যে প্রথম প্রশ্নটি আছে, অহলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। অহলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা, বর্তমান লোকসংখ্যা 10,000, বৃদ্ধির হার বলা আছে আর কত বছর পর দিয়েছে, এইখানটাতে বর্তমান একটা বলা আছে, তুলনায় 2 বছর পরে, 2 বছর পরে লোক সংখ্যা কত হবে। তার মানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এখানে আমরা যে সমূল চক্রবৃদ্ধির সূত্রটি, সেই ক্ষেত্রে এইটি হলো p, এইটি হলো r, এইটি হলো n, সরাসরি আমরা সূত্রে বসিয়ে দেব। তাহলে অতএব 2 বছর পর লোক সংখ্যা হবে সমান 10,000 into 1 plus 3/100 সমান 10,000 যোগ করলে 103/100 হোল স্কয়ার, মানে 103/100 গুণিত 103/100। তাহলে 103 into 103 হবে 103 into 3 মানে হচ্ছে 309, 9 নাম হলো আর এটা হলো 30 0 103 106। তাহলে 2 বছর পরে অহলমপুর গ্রামের লোক সংখ্যা হবে 10,609 জন বা 10,609 লোক সংখ্যা। একই ধরনের প্রবলেম দেওয়া আছে, দুই একটা তোমরা নিশ্চিত করতে পারবে, এটা বাড়িতে করবে তোমরা। এরপরে দেখি একটা সময়ের হ্রাসের অঙ্ক। পাড়ার একটি লেদ কারখানা একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য যদি 1 লক্ষ টাকা হয়
তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে হলো 3 এর উপর মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা। মেশিনটির মূল্য হ্রাসের হার 10%। কত বছর পর চেয়েছে তার মূল্যটা? 3 বছর পর। তাহলে সময় হলো 3 বছর। নিশ্চিত বুঝতে পারছো এখানে যে মূল্যটা চেয়েছে সেটা 3 বছর পরের মূল্য, তার মানে এখানে 3 হলো 1 লক্ষ টাকা আর হলো 10, সময় হলো 3 প্লাস যেহেতু তার মানে 1 মাইনাস r/100 এই সূত্রটা আমরা লাগাবো। অতএব 3 বছর পর মেশিনটি মূল্য হবে তোমার 1 লক্ষ ইনটু 1 মাইনাস হলো যেহেতু হ্রাস বলা আছে, মূল্য হ্রাস হচ্ছে তার জন্য মাইনাস হবে r/100 মানে 10/100 হোল কিউব এত টাকা। এটা 9/10 9/10 3 তিনটে শূন্য কেটে গেল, তাহলে 100 আছে আর এখানে 3টে 9 আছে। 9 9 81 81 9 9 একে 9 9 আর 72 আর 100 গুণে 200, তার মানে 72,900 টাকা মূল্যটা পরপর হ্রাসে 3 বছর পর মূল্য হবে 72,900 টাকা। বোঝা গেল? হ্রাসের জন্য আমরা এখানে মাইনাস করলাম, বাকি একই রকম ভাবে বৃদ্ধির ক্ষেত্রে যা হচ্ছিল হ্রাসের ক্ষেত্রেও তাই হচ্ছে, শুধু আমাকে এটাকে নেগেটিভ ধরে আগাতে হচ্ছে। এরপরে আসি 4 দাগের। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 5% বৃদ্ধি পেয়েছে। প্রচারের ফলে যারা বিদ্যালয় ছেড়ে দিয়েছে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রতি বছর তার আগের বছরের তুলনায় 5% ছাত্রছাত্রীকে 5% বেশি বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে বর্তমানে, তাহলে সেখানে 2 বছর আগে কতজন এইরূপ শিক্ষার্থী ভর্তি হয়েছিল? বর্তমানে একটি দেওয়া আছে, 2 বছর পূর্বেরটি বের করতে বলা হয়েছে। এখানে দুটো সময়, একটা হলো বর্তমান আর একটা হলো 2 বছর পূর্বে। এইখানে দেখো এই 2 বছর পূর্বে আর বর্তমান এই দুটো সময়ের মধ্যে 2 বছর পূর্বটা কিন্তু বর্তমানের তুলনায় পিছনের সময়। তাহলে তোমরা সেই ক্ষেত্রে নিশ্চিত বুঝতে পারছো যে পিছনের সময়টা যদি বলে দেওয়া থাকে, বের করতে বলা হয়, তুলনায় সামনের দিকের সময়টা যদি মানটা বলে দেওয়া থাকে, তার মানে সমূল চক্রবৃদ্ধিটা বলে দেওয়া আছে, আসল বা মূলধনটা বের করতে বলা হচ্ছে, যা পদ্ধতি তাই। তাহলে সেই পিছনেরটাকে আমাদেরকে x বা কিছু একটা ধরতে হবে।
তাহলে প্রথমেই ধরে নাও, মনে করি যাই মনে করি 2 বছর পূর্বে ওইরূপ শিক্ষার্থী পুনরায় ভর্তি হয় X জন। বর্তমানে ভর্তি হচ্ছে কতজন সেটা দেওয়া আছে 3528 জন। ভর্তি বৃদ্ধির হার কত? 5%। এইখানে যে দুটো সময় দেওয়া আছে সেই দুটো সময়ের মধ্যে তফাৎ কত? 2 বছরের। 2 বছর পূর্বে বের করতে বলে যে বর্তমান দেওয়া আছে, তার মানে সময়টা 2 বছরের তফাৎ। তাহলে সময়টা হলো 2 বছর। অতএব বর্তমানে ওইরূপ শিক্ষার্থী সংখ্যা যারা বিদ্যালয় ছেড়ে দিয়েছিল পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সেইরূপ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে x টা হলো আমাদের কি? তাহলে x ইনটু 1 বৃদ্ধি বলেছে, তার মানে প্লাস বৃদ্ধির হার বলেছে 5 ডিভাইডেড বাই 100 হোল স্কয়ার। এত জন। এই যেটা দেওয়া আছে সেটাই হলো 3528। এটা একটু ক্যালকুলেশন করতে বা x ইনটু 21 বাই 3 ইনটু 21 বাই x ইনটু 21 বাই 3 ইনটু 21 বাই 3 সমান 3528, যেটা আমাদের দেওয়া আছে। আমাকে x এর মানটা বের করতে হবে, তাহলে সেটাই হলো 2 বছর পূর্বের শিক্ষার্থীর সংখ্যাটা। তাহলে বা x সমান 3528 ইনটু 20 বাই 21 ইনটু 20 বাই 21 7 3 21 7 5 35 0 7 4 28 7 3 21 7 7 3 49 7 3 3 দিয়ে কাটলে 24 3 দিয়ে কাটলে 8। 8 ইনটু 20 400 400 ইনটু 8 8 4 32। অতএব 2 বছর পূর্বে এইরূপ শিক্ষার্থী পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল 3200 জন। অতএব 2 বছর পূর্বে ওইরূপ শিক্ষার্থী পুনরায় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সমান 3200 জন। এই হলো আমাদের দুটো সময়ের মধ্যে তুলনায় পরবর্তী সময়টার মান যদি দেওয়া থাকে, পরবর্তী সময়ে ওই বিষয়টার মান যদি দেওয়া থাকে, তুলনায় পূর্ববর্তী সময়টার যদি মানটা বের করতে হয় বর্তমান আর 2 বছর আগে, এই ক্ষেত্রে যেমন হলো
তাহলে সেই ক্ষেত্রে আমরা x ধরে যেভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো সেটা আমরা আলোচনা করব। পাঁচের যে অঙ্কটি আছে দেখো তোমাদের, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% পথ দুর্ঘটনা কমেছে। তাহলে যদি বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর আগে কতগুলি পথ দুর্ঘটনা ঘটেছে? প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমানে যদি 8,748টি পুরুলিয়া জেলাতে 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর আগে কতগুলি ঘটেছিল? আগের সমস্যাটাও তাই ছিল যে বর্তমানে যদি আমাদের 3,528 জন ভর্তি হয়ে থাকে, তাহলে 2 বছর আগে কতজন ভর্তি হয়েছিল? সেই ক্ষেত্রে ছিল বৃদ্ধি, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 5% হারে, 10% হারে কত দুর্ঘটনা হ্রাস পাচ্ছে প্রতি বছর। বাকি সমস্যা একই ধরনের, পরিষ্কার বুঝতে পারছো। এখানে দুটো সময়, একটা বর্তমান আর একটা হলো 3 বছর আগে। বর্তমানেরটা দেওয়া যে 3 বছর আগেটা বের করতে হবে, আর 3 বছর আগের যদি বের করতে হয় তাহলে একই রকম ভাবে 3 বছর আগে বের করা মানে ওই একই রকম ভাবে আমরা বের করব কি না, 3 বছর আগে বের করতে বলা হয়েছে মানে ওই একই রকম ভাবে x ধরে বের করতে হবে। তাহলে এটা হোক, যেহেতু আমাদের এইটার ক্ষেত্রে বলে দেওয়া আছে যে হ্রাস হচ্ছে, সেই জন্য তাহলে মনে করি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ঘটেছিল। মনে করি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা হ্রাসের হার হচ্ছে 10%। সময় 3 বছর, 3 বছর পূর্ব থেকে বর্তমান হচ্ছে 3টে বছর। অতএব বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা সমান 3 বছর পূর্বে যদি এক্সটা ঘটে থাকে, তাহলে সেইটি হলো আমাদের এখানে কি, তাহলে x * 1 দুর্ঘটনা হ্রাসের হার 10%। তাহলে দুর্ঘটনা হ্রাসের হার যদি 10% হয়, 1 - 10/100 মাইনাস হলো হ্রাস হয়ে গেল, আর 10% 10/100 হোল টু দি পাওয়ার 3 t। 9/10 শর্তে বর্তমান বছরে কত দুর্ঘটনার সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে x * 9/10 এর কিউব সমান সেটাই 8,748 বা x সমান 8,748 10/9 8 আর সাথে 15, 15 আর 4 19, 19 60 27 কাটা যাবে। আমরা 9 দিয়ে ভাগ করার নিয়ম জানি যে 9 দিয়ে বিভাজ্য হবে কখন, যখন তার প্রতিটা অঙ্ক সমষ্টি করলে যদি সেটা 9 দ্বারা বিভাজ্য হয়। এখানে 27 হচ্ছে, 27 9 দ্বারা বিভাজ্য, তার মানে 9 দিয়ে ভাগ
ভাগ করা যাবে। 9 9 81, 6 4 9 7 63, 9 2 9 9 1 9 0 9 8 9 9 1 9 9 0 9 বা 1 সমান 12,000। তাহলে অতএব 3 বছর পূর্বে কত দুর্ঘটনা ঘটেছিল, কত দুর্ঘটনা ঘটে 12,000। তাহলে দেখো শুধুমাত্র প্রচারাভিযানের ফলে যদি আমরা পথ দুর্ঘটনা কমাতে পারি, তাহলে 3 বছর আগের যে বছরটা যেখানে 12,000 পথ দুর্ঘটনা ঘটেছিল, প্রচারের মাধ্যমে আমরা যদি সবাই সচেতন হতে পারি বা সবাইকে সচেতন আমরা করতে পারি, তাহলে এই 12,000টা বর্তমান বছরটাতে কমে এলো 8,748। এই রেটে যদি আমরা সবাইকে সচেতন করতে পারি, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারি। সেটা আমরা এইটার মাধ্যমে বুঝতে পারছি যে 12,000 যেটা 3 বছর আগের কত দুর্ঘটনা ছিল, সেটা আমরা 3 বছরের মধ্যে 8,748 এই সংখ্যাটাতে নিয়ে আসতে পেরেছি, অনেকটা কমিয়ে দিয়েছি। তাহলে এইরকম প্রতি বছর যদি আরো প্রচারের মাধ্যমে যদি সবাইকে সচেতন করতে পারি, তাহলে এই সংখ্যাটা আরো অনেক কমে কিন্তু চলে আসতে পারে। এরপরে আমরা এটা 5 অঙ্ক, 5 আমরা চলে আসছি 6। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করবার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোন বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করতে পারে, তাহলে 3 বছর পর ওই সমিতির উৎপাদন কত হবে? বর্তমানে 400 কুইন্টাল, 3 বছর পর কত? সরাসরি হবে, এই করবার কোনো দোকান নেই। আর সময়টা 3 বছর, আর বৃদ্ধির হার 10%। খুব সহজেই নিজেরাই এটা সমস্যাটা সমাধান করে নিতে পারবে। সাতেরটার ক্ষেত্রে কি বলেছে? একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা হলো 28.8 মিটার। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 20% হারে বৃদ্ধি পায়, বর্তমানে 28.8 মিটার। তাহলে 2 বছর আগে, তাহলে বর্তমানে একটা দেওয়া আছে, 2 বছর আগেরটা বের করতে বলেছে। তার মানে পিছনের সময়টা মানটা বের করতে বলেছে বা গাছটির দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমাকে 2 বছর আগের যে উচ্চতাটা ছিল সেটা x ধরে নিতে হবে। ধরে নিয়ে আমরা যেমনভাবে অঙ্কগুলি করছি সরাসরি সেইভাবে করে গেলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এইটিও তোমরা বাড়িতে করবে। এবার আসি 8এরটা। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। যে আমরা আমাদের অভ্যাসটাকে এমনভাবে তৈরি করব, আমরা আমাদের যে ইলেকট্রিকের বিভিন্ন যে যন্ত্রপাতি এমনটা লাগাবো যাতে আমরা প্রতি বছর 5% ইলেকট্রিক বিল কমাতে পারি। 3 বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 5% আমরা কেমন করেও কমাবো। তো 3 বছর পূর্বে ওই পরিবারকে বিল দিতে হতো 4,000 টাকা। সারা বছরে ওই পরিবারকে বিল দিতে হতো 4,000 টাকা। তাহলে এইরকম ভাবে যদি তারা
অপচয়টাকে রোধ করতে পারে, 5% হারে বিলটাকে কমাতে পারে, তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে 3 বছর আগেরটা দেওয়া আছে, বর্তমানেরটা বের করতে বলেছে। তার মানে দেখো পিছনের সময়টা দেওয়া আছে, তুলনায় সামনের সময়টা বের করতে বলেছে। তার মানে সরাসরি আমরা অঙ্কটা করতে পারবো, এক্স ধরবার প্রয়োজন নেই। এই এক্স কোথায় ধরতে হবে আর এক্স কোথায় ধরতে হবে না সরাসরি হবে, এইটুকু বুঝে দিলেই এই অঙ্কগুলো তার কিচ্ছু নেই। তাহলে 3 বছর পূর্বে বিলের পরিমাণ ছিল 3 বছর পূর্বে আগে 3 বছর পূর্বে বিলের পরিমাণ ছিল সমান 4000 টাকা। বিল হ্রাসের হার সময়টা বলা হচ্ছে 3 বছর। 3 বছর পূর্বেরটা দেওয়া আছে, আমাকে বর্তমানেরটা বের করতে হবে, মানে সময়টা 3 বছর। 3 বছর পর কত হচ্ছে, আমি যদি 3 বছর পূর্বের সময় থেকে দাঁড়িয়ে বলি তাহলে 3 বছর পর কত হচ্ছে বর্তমানে। অতএব বর্তমানে বিলের পরিমাণ বা ইলেকট্রিক বিলের পরিমাণ, ইলেকট্রিক বিলের পরিমাণ কি হবে না 4000 ইনটু 1 হ্রাস হচ্ছে, তাহলে মাইনাস কত হারে 5%, তাহলে 5/100 তার পজিটিভ। তো 5 × 5 5 × 100 সমান 4000 ইনটু 19/20, তাহলে 19/20 ইনটু 19/20 ইনটু 19/20, 20 একে 20 তার থেকে একবার তাহলে 19। এত টাকা, তিনটে শূন্য কেটে দিচ্ছি, 2 7 2 8 আর একটা চিহ্ন কেটে গেল 2 করে। এরপর আমাদেরকে 19 × 19 × 19 গুণ করতে হবে। 19 19 361, 19 9 171, 17 19 361, 19 19 19 6 114, 11 11 8, তার মানে 6,8,5,1/2 তো টাকা দিয়ে ভাগ করলে 3 × 6 4 2 × 4 5 10 টাকা। তাহলে দেখো 3 বছর আগে যখন 4000 টাকা বিল দিতে হয়েছে, সেই 4000 টাকা বিলটা ওরা 5% হারে যখন ওদের বিদ্যুতের পরিমাণটা ব্যবহারটা কমিয়ে দিয়েছে, তখন বিলের পরিমাণটা কিন্তু 4000 থেকে কমে চলে এসেছে 3425 টাকা 50 পয়সা। $3425 টাকা 50 পয়সা।
সরি এটা 9 সরি একটু ভুল হয়েছে 19 একে 19 19 6 114 115 এটা ঠিক আছে এটা 9 একটু ভাগটা দেখে নিতে হবে 3 4 2 1 9 তাহলে এটা 9 3429.50 টাকা। এবার আমরা নয়ের অঙ্কটা দেখি, একটু বুঝে নিই ব্যাপারটা, তাহলেই হবে। শোভন বাবুর ওজন 80 কিগ্রা, 80 কেজি ওজন হচ্ছে বর্তমানে শোভন বাবু। ওজন কমানোর জন্য তিনি প্রতিদিন নিয়মিত হাঁটা শুরু করলেন এবং ঠিক করলেন যে বছরের শুরুতে যা ওজন আছে ওই বছরটার মধ্যে 10% হ্রাস করবে, প্রত্যেক বছর 10% করে হ্রাস করে যাবে। তাহলে 3 বছর পর শোভন বাবুর ওজন কত হবে? 80 কেজি ছিল, প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে, 3 বছর পর শোভন বাবুর ওজন কত হবে? সরাসরি অঙ্ক এক্স ধরার কোনো ব্যাপার নেই, হ্রাস করছে মানে মাইনাস হবে, বাকি সব একই, নিজেরাই সমস্যাটি সমাধান করতে পারবে। এবার হলো 10 কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মানে এমএসকে বর্তমান শিক্ষার্থী এমএসকে 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% হারে শিক্ষার্থী বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পূর্বে ওই জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা এমএসকে এর শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? বর্তমানে একটি দেওয়া আছে, 3 বছর পূর্বেরটা বের করতে হয়েছে, তার মানে সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে, আসল বা মূলধনটা বের করতে হচ্ছে, মানে এক্স ধরতে হবে। এক্স ধরে একই রকম ভাবে করতে হবে। তাহলে আমি একটা একটা করে দিই। তাহলে 3 বছর পূর্বে এমএসকে শিক্ষার্থীর সংখ্যা, সরি 3 বছর চলে যাবে, আমাদের ধরে নিতে হবে যে বর্তমানে কত। বর্তমানে বলে দেওয়া আছে 3993 জন, 3 বছর পূর্বে কত? 10 যে মনে করি 3 বছর পূর্বে এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষার্থী ছিল x জন। শিক্ষার্থী বৃদ্ধির হার, শিক্ষার্থী বৃদ্ধির হার 10%। 3 বছর পূর্ব থেকে বর্তমান সময়টা হলো 3 বছর, সময় 3 বছর। আমরা সূত্রে বসিয়ে দিতে পারবো, আমরা সূত্রে বসিয়ে দিলে তাহলে অতএব বর্তমান বছরে শিক্ষার্থীর সংখ্যা মানে এমএসকে শিক্ষার্থীর সংখ্যা কত হবে বুঝতে পারছো? x ইনটু 1 বৃদ্ধি বলেছে প্লাস r বাই 100 মানে 10 বাই 100 হোল কিউব জন বাই 10। এইটাই দেওয়া আছে 3993, এই অঙ্কটাই হলো 3993।
11 3 33 6 6 9 হলে 11 3 66 11 3 33 আবার 11 3 11 3 33 11 3 আবার 11 3 3 আর 3 কে 10 এই সমান 3000। অতএব 3 বছর পূর্বে এমএসকে এর শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। অতএব 3 বছর পূর্বে এমএসকে এর শিক্ষার্থী সংখ্যা ছিল 3000 জন। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কখন এক্স ধরতে হচ্ছে আর কখন এক্স ধরতে হচ্ছে না। আমরা এই সমস্যাগুলি সমাধান করলে আস্তে আস্তে সমস্তটাই বুঝে যাব ব্যাপারটা। আর প্লাস হলে মাইনাস আর বৃদ্ধি হলে প্লাস সূত্রটার ক্ষেত্রে এই হলো বিষয়টা, ভাবনার কোনো জায়গায় নেই। 11 নম্বর, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী সময়ের তুলনায় 20% হ্রাস পাচ্ছে। মানে জৈব সার দিয়ে চাষ করার প্রবণতা বাড়ছে। তার মানে শুধুমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ ব্যবহার করে যে চাষ, সেই চাষের পরিমাণটা 20% হারে প্রতি বছর কমে যাচ্ছে। তাহলে 3 বছর আগে যদি এরকম কৃষক যারা শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করত এবং কীটনাশক ব্যবহার করত, সেরকম কৃষক ছিল 3000 জন, 20% হারে যদি এই ধরনের কৃষক কমে যায়, তাহলে বর্তমান বছরে আর কতজন কৃষক থাকবে যারা শুধুমাত্র রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ ব্যবহার করে চাষের পক্ষে বা চাষ করে সেই এই বিষয়টা বুঝতেই পারছো। 3 বছর পূর্বের সংখ্যাটা দেওয়া আছে, বর্তমানে একটা বের করতে বলেছে। তার মানে এক্স না ধরে সরাসরি সমস্যাটা সমাধান করতে, এবং যেহেতু 20% হ্রাস বলেছে, তার মানে এখানে আমাকে মাইনাস ধরে আগাতে হবে। তারপরে 12 অঙ্কটি আমরা আগে করেছি। একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটি যদি প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয় মেশিনটির মূল্য, তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হয়। আমরা এই একই সমস্যার সমাধান আমরা 3 দাগে অঙ্কতে করেছি। তারপরে 13 দাগ, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। তাহলে ওই গ্রামে যদি 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ না থাকে এবং প্রতি বছর যদি 75% হারে বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়, তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। দেখো এটা হ্রাস না বৃদ্ধি সেটা পরিষ্কার হয়ে যাবে। কি বিদ্যুৎ সংযোগ কোনো পরিবারে দিয়ে দেওয়া মানে সেটা বিদ্যুৎহীন পরিবার থেকে কমে যাচ্ছে। 75% হারে প্রতি বছর বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। তার মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা 75% হারে হ্রাস পাচ্ছে। তাহলে বিদ্যুৎহীন পরিবার হ্রাসের হারটা হলো 75%। এবার 1200 ছিল পরিবার, 2 বছর যদি এই ধরনের পরিকল্পনা বা এই প্রকল্পটা চলতে থাকে, তাহলে কতগুলি পরিবার থাকবে যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই বা ওই পরিবারগুলি বিদ্যুৎহীন, এটা বের করতে বলা। তাহলে এটা একটা করা যাক। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্তমানে 1200 পরিবারে বিদ্যুৎ নেই বা বিদ্যুৎহীন পরিবার,
2 বছর পর কত হবে, তার মানে সরাসরি। তাহলে এটি হলো 13। বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 1200। বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হ্রাসের হার 75%। ক বছর পর বের করতে গেলে না 2 বছর, তাহলে সময় 2 বছর। অতএব 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান 1200 into 1 minus 75/100 whole square সমান 1200 3 এটা 4, 4 একে 7, 3 3 বাদ দিলে 1 একে 4 গুণিত 1 একে 4 গুণিত 1 একে 4। बारह के 4 দিয়ে কাটলে 300 হয়, আবার 300 কে 4 দিয়ে কাটলে 75 হয়। তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হয়ে গেল 75। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যখন সরাসরি করতে হলে সে সমস্যাটা অনেক কম এবং সরাসরি হয়ে যাচ্ছে, সেটা ছোট পরিমাণটাও ছোট। এবার হলো 14টা। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হারে হ্রাস পায়। 3 বছর পূর্বে যদি কোনো শহরে এরকম ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000, তাহলে বর্তমানে সেই সংখ্যাটি কত হবে? একই অঙ্ক। এরা 75% হ্রাস পাচ্ছিল, এটা 25% হ্রাস পাবে। সময়টা 2 বছর ছিল, এটা 3 বছর আছে। তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। তারপরে আসি 15টায়। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6x1/4%। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো সমস্যার সমাধান করলাম সবগুলোতে বৃদ্ধি বা হ্রাসের হারটা একটা পূর্ণ সংখ্যাতে ছিল, এখানে ভগ্নাংশ দিয়েছে। তাতে অসুবিধা কিছু নেই, ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশই করব। এই হ্রাসের হারটা বলেছে 6x1/4%। তাহলে বর্তমানে কোনো শহরে যদি 33,750 জন ধূমপায়ী থাকে, তাহলে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা কত ছিল? তার মানে কি না, ধূমপায়ীর সংখ্যা বর্তমানে একটি দেওয়া আছে, 3 বছর পূর্বেরটি বের করতে বলা হয়েছে। বর্তমানে একটি দেওয়া আছে 33,750 জন, 3 বছর পূর্বে কত ছিল সেটা বের করতে বলেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে x ধরতে হবে 3 বছর পূর্বে x জন ধূমপায়ী ছিল। মনে করি 3 বছর পূর্বে ধূমপায়ী সংখ্যা ছিল x জন। ধূমপায়ী সংখ্যা হ্রাসের হার
6 গুণ 1/4 25/4 আর সময়টা তুমি বলতে পারছো অতএব বর্তমানে ধূমপায়ী সংখ্যা সমান x ইনটু 1 মাইনাস হ্রাস হচ্ছে 1 মাইনাস হবে 25/4/100 মানে আমি লিখে দিচ্ছি 25/4 ইনটু 100 25/4 তাহলে 4/16 15/16 x ইনটু 15/16 এইটাই বলে দেওয়া আছে আমাদের যে 33,750 এই সংখ্যা শর্তে x ইনটু 15/16 সমান 33,750 বা x সমান 33,750 ইনটু 16/15 ইনটু 16/15 16/15 দুগুণে 30 3 7 15 দুগুণে 30 7 5 15 5 75 15 15 के 15 15 7 75 15 के 15 15 5 10 16 into 16 into 16 into 10 এগুলো লিখেই নাও বা x সমান 10 into 16 তাহলে 16 কে 3 বার গুণ করলে 16 256 আর 16 দিয়ে গুণ 16 6 96 16 5 80 90 8 30 থাকে বা x সমান 4096 তাহলে অতএব 3 বছর পর ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন তাহলে প্রতি বছর ওই 6.114% হারে কমার জন্যও 3 বছরে কিন্তু কমে গেছে 40,960 থেকে 33,750 মানে 60,000 বেশি 60,000-এর বেশি সংখ্যায় কিন্তু কমে গেছে। তাহলে আমাদের এই সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়ের সমস্যাগুলোর আমরা সমাধান নিশ্চিত এবার করতে পারব যে কোথায় আমাকে x করতে হবে আর কোথায় x করতে হবে না এই হলো দুটো বিষয় আর কখন আমরা পজিটিভ করব কখন নেগেটিভ করব মানে কখন প্লাস দিয়ে সূত্রটি হবে কখন মাইনাস দিয়ে সূত্রটি হবে সেইটা বুঝে নিতে হবে। এই বিষয়গুলি বুঝতে পারলে আর এই সমস্যাগুলো আটকানোর কথা না। তাহলে আমাদের সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাসের যে অধ্যায়টি সেই অধ্যায়টি আমরা এখানে শেষ করছি। এর সাথে সাথে আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার হ্রাস বৃদ্ধি এই যে অধ্যায়টি ছিল একসাথে তার দুটি অনুশীলনী দেওয়া ছিল সেই দুটি অনুশীলনীর কাজ আমরা এখানে শেষ করব। আমরা পরবর্তীতে আবার অন্য অধ্যায়ে যাব এবং সেই অধ্যায়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই অধ্যায়ে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধান করলাম সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাসে। তোমরা যে বাকি যে সমস্যাগুলো রইল সেই সমস্যাগুলির সমাধান একই সাথে কিন্তু তোমরা নিজেরা বসে ফেলবে এবং আমরা যে সমস্যার সমাধানগুলো আজকে আলোচনা করলাম সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেখবে যে ঠিকভাবে তোমরা আমার যেটা আনসার সেই আনসারে তোমরা পৌঁছাতে পারছো কি। তাহলে এইখানে আমি আজকের যে সমাহার বৃদ্ধি
এবং ফর্মুলা ক্লাস এই অধ্যায়ের পাঠ আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।